এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না। আজকে আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব। আমি মানে নেটের মাধ্যমে কিছু গল্প পেয়েছি যেগুলো আমার খুব ভাল লেগেছে, আমার মনকে ছুঁয়ে গেছে। তো আমি চাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। অনেকের তো সময় থাকে না গল্প শোনার বা টাইম থাকে না পড়ার, মানে অনেকের আবার ধৈর্য থাকে না। তো আমি ভাবলাম সবাই তো আজকাল নেটের মাধ্যমে অনেক কিছুই দেখে থাকে, অনেক কিছু শোনে। তো আমি ভাবলাম কি যে তাহলে কিছু গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমাদের এই সামান্য সময়টুকু তো থাকবে ব্লগ ভিডিও দেখার, তো এইটুকুনি সময়ও নিশ্চয়ই থাকবে। তো ভাবলাম ব্লগের সাথে সাথে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট গল্প শেয়ার করি। তো এই গল্পটা হচ্ছে গিয়ে কার লেখা আমি ঠিক জানি না, বাট যারই লেখা থাকুক সে যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প লেখার জন্য। গল্পটার খুব বড় অংশ আমি নিতে পারিনি, খুব ছোট অংশ যেই জায়গাটুকু আমার মনটাকে ছুঁয়ে গেছে, আশা করি তোমাদেরও মনটা ছুঁয়ে যাবে। তো সেই অংশটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এই গল্পটা হচ্ছে আমারই মতো, মানে আমার মতো যেসব মেয়েরা আছো, আমার স্কিন টোনের, আমার কালারের, গায়ের রঙের, মানে শ্যামবর্ণা কি কালো মেয়ে যাদের বলে, তাকে মানে সেরকমই একটা মেয়েকে নিয়ে এই গল্পটা শুরু হচ্ছে। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আমার চুল দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিজা রয়েছে। আর তো চলো, একটা ডায়েরিতে না আমি এটা লিখে রেখেছি, কারণ মনে হলো যে এইভাবে ডায়েরিতে পড়ে বললে তোমাদের বেশি ভালো লাগবে। তো চলো শুরু করি। একটি কালো মেয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে এখনও। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, তারারাও জেগে নেই জোছনা। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি, জানি না কি করব। আমি কে, তোমার জন্য পারফেক্ট, এখনও জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না, আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তারার মেলা, মিস করছি আমি ওই জোছনার আলো। মিস করছি আমি খুব তার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন 2টো বেজে গিয়েছে সেদিকে আমার খেয়াল নেই। ব্যালকনিতে আর রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আমার আসছে না। যদি মিষ্টির জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে ঠকানোটা কি উচিত হবে? মিষ্টির অবহেলার জন্যই তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়াতে হলো। তো এখানে একটা কথা বলি, এখানে গল্পটা হচ্ছে একটি কালো মেয়ে, যেটা আমি তোমাদের বললাম। তো সেই কালো শ্যামবর্ণা মেয়েটির নাম হচ্ছে মিষ্টি। আর এই কথোপকথন যেটা শুনলে পুরোটাই শুরু করছে একটি ছেলে, রাহুল। সে এগুলো ভাবছে রাত্রিবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে। সে মিষ্টিকে ভালোবাসে ঠিকই, কিন্তু মিষ্টি তাকে যে রিজেক্ট করেছে সেটা সে না নিতে পারায়, যে একটি শ্যামবর্ণা মেয়ে কী করে তাকে রিজেক্ট করে, সেইটা সে না নিতে পারায় রিয়ার সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে। রিয়া হচ্ছে অন্য একটি মেয়ে। তো চলো, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আবার বলছি, রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপটাকে। আর মিষ্টি রূপ না থাকলেও মিষ্টির মনটা খুব ভালো। মিষ্টির চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি মিষ্টির চোখে দেখি ভালোবাসা, দেখতে পাই বিশ্বাস, দেখতে পাই আমার বেঁচে থাকার কারণ। মিষ্টির চোখ দেখলে আমার অপূর্ব শান্তি লাগে, একটা মায়া লাগে। মনে হয় কি সারা জীবন ওর দিকে তাকিয়েই আমি বেঁচে থাকতে পারবো। মিষ্টি একটি কালো মেয়ে ঠিকই, কিন্তু তার চোখ, তার নাক, তার সৌন্দর্য, তার মন, বিশেষ করে এটাই রাহুলের মনটাকে ছুঁয়ে গেছিল, যেটা রিয়া সেটা দিতে পারেনি। রিয়ার দিকে তাকালেও সেই ছেলেটির মানে রাহুলের ওরকম কোনো অনুভূতি হতো না। বর্তমানে সবাই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, সেখানে আমার বউ হবে কিনা একটি কালো মেয়ে, এটা রাহুলের চিন্তা। ভাবতেই আমার কষ্ট লাগে। তবে হ্যাঁ, মিষ্টি মতো একটি মিষ্টি মেয়ে ভালো অত সম্ভব নয়। কিন্তু এই মিষ্টি
3টে মাস আমাকে কাঁদিয়েছে, আমি কি ভুলে যাব সেসব? মিষ্টি কিন্তু রাহুলকে কাঁদিয়েছে, সেইটা রাহুল অ্যাকসেপ্ট করতে পারেনি, যেটা আমি গল্পের শুরুতেই তোমাদের বললাম। কারণ মিষ্টি একটি কালো মেয়ে ঠিকই, কিন্তু রাহুল সেটা মেনে নিতে পারেনি যে একটি কালো মেয়ে কী করে তাকে রিজেক্ট করলো। না, কখনোই সেটা হতে পারে না। নির্ঘুম রাতে আমি এসব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখেছিলাম তখন ঠিক রাত্রি 4টে বাজে। মানে বোঝো, সেই সব ভাবতে ভাবতে কখন যে রাত্রির থেকে ভোর 4টে হয়ে গেছে তার সেটা খেয়ালই নেই। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠেই দেখি বেলা 2টো বাজে। মানে 4টের সময় ঘুমিয়ে বেলা 2টো বাজার সময় সে উঠে পড়েছে। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। সারাদিন রিয়ার একটি ফোনও পেলাম না। সত্যি বলতে আমার ভাগ্যটাই খারাপ। ভালো বিনিময়ে শুধু অবহেলা আমার প্রাপ্য, তার অপেক্ষা করতে পারলাম না। রিয়াকে আমিই একটু ফোন করলাম, কিন্তু সারাদিন ওর ফোন না পেয়ে আমি যখন ওকে ফোন করি তারপর এটা শুনতে পাই যে ওর ফোন ওয়েটিং। দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু ঠিক আছে, সে থাকতেই পারে, কারোর যদি জরুরি দরকার হতেই পারে। তারপর রাত 12টা অবধি ফোন করলাম, তখনও ফোন ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছি এই চিন্তাতে যে রিয়ার ফোনটা কন্টিনিউয়াসলি ওয়েটিং, সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত। বোঝো, সেই চিন্তাতে রাহুল সিগারেটের পর সিগারেট খেয়েই যাচ্ছে। এভাবে কেটে গেল একটি সপ্তাহ। রিয়ার দেখা নেই, ফোনও পাওয়া যায়নি রিয়াকে। এদিকে সেদিনের পর মিষ্টি আর একটি বারও আমায় ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতে সিগারেট ছাড়া কাউকে পাশে পাইনি। সিগারেট জানে শুধু আমার মন খারাপের পাশে কে দাঁড়িয়েছিল। পড়তে বসি না, ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকেন, আমার সম্পর্কে কিছু জানেন না। শুধু রাতে খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে বাঁচিয়ে নেন যে আমি পড়াশুনো করছি। মা সব জানে আমার ব্যাপারে। মায়ের উত্তম সিদ্ধান্তটি হলো, বিয়ে কর, তাহলে সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছু মাথায় আসে না। প্রায় তার 1 সপ্তাহ পর বন্ধু দেবাশিস আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল, আমার মন ভালো করার জন্য। তবে সেখানে গিয়ে আমার মন কতটা খারাপ হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। পার্কে গিয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। তাহলে বোঝো, যেই মেয়েটি ফোন সে এতদিন পায়নি, কন্টিনিউয়াসলি ওয়েটিংয়ে ছিল, হঠাৎ করে যখন সে দেখে সেই মেয়েটি অন্য একটি ছেলের হাত ধরে পার্কে ঘুরছে, তাহলে ভাবো সেই ছেলেটির মাইন্ডে তখন কি চলে। আশা করি সবাইকে আমি এটা বোঝাতে পারলাম। তো চলো আমরা শুরু করছি। আমি দূর থেকে সেটা দেখছিলাম। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে বাবা! পার্কের মধ্যেই তাদের কিস বিনিময় শুরু। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম আমাদের বন্ধু বান্ধব সবাইকে খবর দে। আমাদের সব বন্ধুরা আসলো। রিয়াও ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে। আমি সামনে চলে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? তখন রাহুল বলল, তোমার প্রেম কাহিনী দেখতে আসলাম। রিয়াকে বলল, উনি কে? রিয়া তখন বলল, আমার খুড়তুতো ভাই। ভাবো, যেই ছেলেটির সাথে এক্ষুনি সে পার্কে প্রেম করছিল, এমনকি কিছু জিনিস দেওয়া নেওয়া করছিল, তাকে সে খুড়তুতো ভাই বানিয়ে দিল। মানে সমাজ কতটা নিচে নেমে গেছে যে যেই কোনোদিন কোনো খুড়তুতো ভাইয়ের সাথে কি কেউ এইসব জঘন্য কাজ করতে পারে? তাহলে বোঝো। কিরে, মিথ্যে বলছিস কেন? সত্যিটা বল। কি বলছেন ভাই? রিয়ার সাথে আমার ছবি দেখিয়ে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয় তোর ভাই বোনের সম্পর্ক?
অ্যাকচুয়ালি তার কিছুক্ষণ আগে রাহুল ওদের ঘনিষ্ঠ সম্পর্কে একটি ছবি তুলে নিয়েছিল এবং সেটি তখন প্রমাণস্বরূপ দেখিয়েছিল, কারণ সে জানতো রিয়া তখনই তাকে দেখে কথা ঘুরিয়ে দিতে পারে, তাই সে প্রমাণস্বরূপ এই ছবিটি রেখেছিল। ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। রিয়াও আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শোন, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই সরে যা, মেয়েটিকে শিক্ষা দিতে দে। তুই যে ওর হাতে মোবাইল দেখছিস, এটাও আমার টাকায় কেনা, যে কাপড় পরে আছে সেগুলো আমার কেনা। শুন ভাই, যে মেয়ে আমার থেকে সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সে মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথে এরকম করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? তাহলে রাহুল কি কথাটি ভুল বলল না ঠিক বললো? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভাই একদম ঠিক বলেছেন। তাহলে সরে যা, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই। আমার বন্ধু বান্ধবদের দেখিয়ে বললাম, দেখছিস কতজন, তবে একটা করে কিল ঘুষি দিলে তুই এখানেই শেষ। তাহলে তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই এখান দিয়ে সরে যা। আমার যা ঝামেলা, যা আমার কথাবার্তা সবই আমি রিয়ার সাথে মিটমাট করে নিতে চাই। তারপর ছেলেটি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নেই। এরকম প্রেমিকা নামক বেশ্যার কারণে নষ্ট হয়ে যায় হাজারো ছেলের জীবন। এটা কিন্তু ঠিক, এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তো ডিটেলস আমি পরে বলছি কিছু জিনিস। এবার কথায় আসি। কোথায় পালাবে? ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, বলল রিয়া। একটা সুযোগ দাও আমায়, আমি মন থেকে তোমায় ভালোবাসবো। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ভালোবাসা? ভাবো, রিয়া এখনও রাহুলের কাছ থেকে ভালোবাসা চাইছে, ভাবা যায়? তোমার মুখে এই পবিত্র কথাটি মানায় না। চুপ করে আছে রিয়া। শোনো, একটা মানুষের মন ভাঙা খুব সহজ। তুমি হয়তো মিথ্যা অভিনয় করছো। আমার কথা ছেড়ে দিলাম, ওই ছেলেটি হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময়ে সে পেল প্রতারণা। তোমার হয়তো কারোর ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সার, কিন্তু ওই ছেলেটির হয়তো টাকা পয়সার বিনিময়ে ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। এটা ঠিক, টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না। একটা কুঁড়ে ঘরে থেকেও একটা স্বামী স্ত্রী সুখে থাকতে পারে, আবার কেউ বড় দোতলা বাড়ি করেও সেখানে সুখী নেই। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরাবে, হয়তো অন্য কোনো নেশা করবে। অনেকে এরকম কষ্ট সহ্য করতে পারে না, আত্মহত্যা করে বসে। এটা কিন্তু ঠিক, অনেক মেয়েরাও যেমনি সহ্য করতে পারে না, অনেক ছেলেরাও তেমনি এই কষ্টটা সহ্য করতে পারে না। এটা যেমনি রাহুলের সাথে ঘটেছে, তেমনি কিন্তু একটি রিয়ার সাথেও ঘটতে পারত। আর তোমার মতো মেয়েরা নতুন কাউকে খুঁজতে বসে, তবে সব মেয়ে এরকম নয়। এটা আমি ঠিক বললাম তো? সব মেয়ে এরকম নয়, তেমনি সব ছেলেরাও এরকম নয়, এরকম নয় সব ছেলেরাও। আচ্ছা, একটা বার ভেবে দেখো তো, আজ তুমি যদি ছেলে হতে আর ওই ছেলেটি যদি মেয়ে হতো, আর এরকম ঘটনা ঘটলে তোমার কেমন লাগতো? রাহুল কিন্তু রিয়াকেই প্রশ্নটি করেছিল। মনে করো, তোমার হাতে খরচের টাকা বাঁচিয়ে প্রিয়জনকে কিছু গিফট করলে বা ফোনে কথা বললে, তার বিনিময়ে পেলে প্রতারণা। কেমন লাগবে তোমার? কেমন লাগবে আপনার? মনে করো, কাউকে ভালোবাসলে, সে তাকে নিয়ে বিছানায় গেল, তারপর তার ইচ্ছা পূরণ করার পর তাকে ছেড়ে দিল। কেমন লাগবে তোমার? ঠিক সেরকমভাবেই তোমার জন্য ছেলেটিরও সেরকম লেগেছে। তোমাদের মতো মানুষদের জন্য, সে ছেলে হোক বা মেয়ে, তারা ভালোবাসার উপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাদের মেয়ের জন্য কিছু ছেলে নেশাখোর হয়, তাদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রগুলো একদিন বখাটে হয়ে যায়। এটা ঠিক। শোনো, ভালোবাসা সেটা নয় যার জন্য কারোর জীবন নষ্ট হয়ে যায়। ভালোবাসা সেটা যার জন্য কারোর নষ্ট অগোছালো জীবন গোছালো হয়ে যায়, তাকেই বলে ভালোবাসা। কথাগুলো বলে চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি আর পিছনে ফিরে তাকালাম না। বাড়িতে ফিরতেই মা আমার মুখ দেখেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন, আমি
কোনো জবাব দিলাম না। বারান্দায় চলে গেলাম, খুব খালি লাগছে, তাকিয়ে আছি মিষ্টির বারান্দার দিকে, কিন্তু মিষ্টির দেখা নেই। আমি তবুও মিষ্টিকে দেখার আশায় তাকিয়ে আছি। মোটে গাছটি মোড়লো, আমার গল্পটি ফুরলো। তো একটা কথা তোমাদের আজকে বলি, এই গল্পটা আমার কাছ থেকে শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটাও কমেন্টে জানিও যে আর কীরকম টাইপের গল্প তোমরা শুনতে চাও, তো সেগুলোও আমি তোমাদের শোনাবো। এই গল্পটার মধ্যে শিক্ষা নেওয়ার কিছু বিষয় আছে, কিছু বিষয় সবাই জানে যে সব মেয়েরা যেমনি সমান হয় না তেমনি সব ছেলেরাও সমান হয় না। হয়তো কিছু কিছু যেটা গল্পে ছিল যে কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু ছেলেদের জীবন নষ্ট হয়, তেমনি কিছু কিছু ছেলেদের জন্য কিছু কিছু মেয়েদের জীবন নষ্ট হয়। কেউ সুসাইড করে, কেউ নেশাখোর হয়ে যায়, কেউ ডিপ্রেশনে চলে যায়। তার জন্য কাদের ক্ষতি হয়? তাদের ফ্যামিলিদের। আবার কিছু কিছু সময় এমন হয় কিছু কিছু মা বাবারা এতটাই বড়লোক হয় যে তার কারণে না হয়তো তাদের মেয়ে বা ছেলে, কোনো গরিব ঘরের ছেলে বা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তার কারণে কী করে, তাদের যাতে প্রেস্টিজ, মান সম্মান, সোসাইটিতে যাদের তাদের সম্মান বজায় থাকে, তাই জন্য তারা কি করে, তাদের ছেলে মেয়েদের একটি বড়লোক ঘরে ছেলে বা মেয়ের সাথে বিয়ে দেয়। তখন কি হয়, সেই অন্যদিকে যে গরিব ঘরের ছেলে বা মেয়েটি থাকে না, তাদের জীবনটা শেষ হয়ে যায়। আর তাদের মেয়েদের নিজেদের জীবনটা তো শেষ করেই দিচ্ছে মা বাবারা নিজের হাতে, বরং অন্যদের জীবনটাও শেষ করছে। পরে গিয়ে কী হয়, তাদের ছেলে বা মেয়েটি যখন অন্য কারোর সাথে বিয়ে করা হয়, তাদের সংসারে সুখী হয় না, বা কেউ কেউ মানিয়ে গুছিয়ে নিয়ে থাক বলে ছেড়ে দিয়ে সেই বিয়েটাই মানিয়ে নিয়ে চলে। তো এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়। তো গাইস ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো, আর সবাই কিন্তু বলো হ্যাঁ তো এই গল্পটা কেমন লাগলো। তো আশা করি ভালো লেগেছে।